দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন একেবারে উত্তপ্ত। ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর নিয়ে রাজ্য সরকার আবারও ছুটল সুপ্রিম কোর্টে। অভিযোগ তুলল নির্বাচন কমিশন বিচারকদের ওপর প্রভাব খাটাচ্ছে, কিন্তু দেশের শীর্ষ আদালত সেই অভিযোগ কার্যত খারিজ করে দিল। শুধু তাই নয়, প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলল, পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না। আজ আমরা গোটা বিষয়টা বিশ্লেষণ করব খুব ঠান্ডা মাথায়। কি ঘটেছিল সুপ্রিম কোর্টে, কেন রাজ্য সরকার বারবার আদালতে দ্বারস্থ হচ্ছেন, সুপ্রিম কোর্টের বক্তব্যের রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্যপূর্ণ কেন, এবং এই লড়াই শেষ পর্যন্ত কার পক্ষে যাচ্ছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে কয়েক মাস ধরে রাজ্যে উত্তেজনা চলছে। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা হালনাগাদ ও বিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়ায় অন্তত জরুরি। বহু নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ছে, কারোর মৃত্যু হয়েছে, কারো স্থানান্তরিত হয়েছে, আবার কারো নথি অসঙ্গতি মিলেছে। রাজ্যের পক্ষ থেকে অভিযোগ, এই প্রক্রিয়া বড় সংখ্যায় বৈধ ভোটারের নাম বাদ পড়তে পারে, বিশেষ করে গ্রামীণ ও সংখ্যালঘু এলাকায় আতঙ্ক ছড়াতে বলেই দাবি তোলা হয়। এই বিতর্ক আদালতে পৌঁছায় 24শে ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজনীয় অতিরিক্ত তালিকা পরে প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ 24শে ফেব্রুয়ারি শুনানির সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় পরিষ্কার করে দিয়েছে। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি চাইলে সিভিল জজ, সিনিয়র ও জুনিয়র ডিভিশন নিয়োগ করতে পারবেন। অন্তত 3 বছরের অভিজ্ঞ বিচারকদের কাজে লাগানো যাবে। প্রয়োজনে ভিন্ন রাজ্য থেকেও বিচারক আনার অনুমতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। অর্থাৎ আদালত পুরো প্রক্রিয়াকে গতিশীল রাখতে চেয়েছে, বিলম্ব যেন না হয়, এই বার্তাই দিয়েছিল মূল। তবে শুক্রবার আবারও বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের আইনজীবী হিসাবে হাজির ছিলেন কপিল সিব্বল। তার অভিযোগ ছিল, নির্বাচন কমিশন বিচারকদের জন্য একটি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। সেখানে বলা হয়েছে কোন শংসাপত্র গ্রহণযোগ্য, কোনটি গ্রহণযোগ্য নয়। এতে বিচারকদের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, পুরো রূপরেখা নির্ধারণ করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ রাজ্যের বক্তব্য কমিশনের আদালতের নির্দেশ অমান্য করছে। শুনানির প্রধান বিচারপতি সূর্যকান্ত কার্যত বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য আপনারা ছোটখাটো অজুহাত দেখাবেন না, বিষয়টি ইতি টানতে হবে, বিচারকদের কাজ করতে দিন। এই মন্তব্য শুধু আইনি নয়, প্রশাসনিক দিক থেকে অন্তত তাৎপর্যপূর্ণ। কারণ আদালত যেন বুঝিয়ে দিল, প্রক্রিয়াকে বারবার চ্যালেঞ্জ করে বিলম্ব ঘটানো চলবে না। বেঞ্চের অন্য সদস্য জয়মাল্য বাগচি আরো সরাসরি প্রশ্ন করেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে বিচারকদের প্রশিক্ষণ দেবে কে? এই প্রশ্ন বোঝা যায় আদালত রাজ্যের যুক্তিকে কতটা গুরুত্ব দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, বিচারকরা স্বাধীনভাবে কাজ করবেন। কমিশন আদালতের নির্দেশ অগ্রাহ্য করতে পারবেন না। যদি বিজ্ঞপ্তিতে কোনো নির্দেশ থাকে, তবে তা আদালতের নির্দেশের আলোকের বিবেচিত হবে। অর্থাৎ আদালত কমিশনের ভূমিকা পুরোপুরি অস্বীকার করেননি, আবার বিচারকদের স্বাধীনতাও খর্ব হতে দিচ্ছেন না। তবে রাজ্যের পক্ষ থেকে আবারও অভিযোগ ওঠে, মহকুমার শাসক পদক ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে না। বিচারপতি বাগচি এই অভিযোগ কার্যত খারিজ করে বলেন, কমিশন বিজ্ঞপ্তি বা আমাদের নির্দেশ কি হয়েছে তা দেখুন। অর্থাৎ আদালত ইঙ্গিত দিয়েছেন, অভিযোগের আগে নথি পড়ার দরকার। এখানেই আসল বড় প্রশ্ন, কেন রাজ্য সরকার বারবার শীর্ষ আদালতে যাচ্ছে? সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন, ভোটার তালিকা সংশোধন মানে রাজনৈতিক অঙ্ক বদলাতে পারে। যদি বিপুল সংখ্যা নাম বাদ পড়ে, তার প্রভাব নির্বাচনে পড়বে। আর রাজ্যের আশঙ্কা, সমীক্ষা প্রক্রিয়া ভুল হলে বড় বিতর্ক তৈরি হবে। তবে সমালোচকদের দাবি, বারবার আদালতে যাওয়া মানেই প্রক্রিয়া বিলম্ব করা। সুপ্রিম কোর্টের মন্তব্য থেকে এমন ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশন বরাবরই বলেছে, এসআইআর সম্পূর্ণ আইন সিদ্ধি প্রক্রিয়া, আদালত নির্দেশ মেনেই কাজ হচ্ছে। বিচারকদের শুধু প্রক্রিয়া বোঝাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে না। কমিশনের যুক্তি, প্রশিক্ষণ মানেই প্রভাব খাটানো নয়। আইন বিশেষজ্ঞদের মতে, প্রশাসনিক প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ স্বাভাবিক বিষয়। যদি কোনো নির্দেশ আদালতের আদর্শের পরিপন্থী হয়, তখনই সমস্যা, কিন্তু তা প্রমাণের দায় অভিযোগকারীদের। এখানেই সুপ্রিম কোর্ট বলেছে, আমাদের নির্দেশ দিনের আলোর মতো পরিষ্কার। অর্থাৎ আদালত নিজের আদর্শের আস্থা রাখে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে বড় বাধা স্পষ্ট দিয়েছে। আদালত বিলম্ব পছন্দ করছেন না। নির্বাচন কমিশনের প্রক্রিয়া আপাতত বৈধতা পাচ্ছে। তবে রাজ্যের অভিযোগ গুরুত্ব পেলেও তাৎক্ষণিক হস্তক্ষেপ হয়নি। বিরোধী শিবির বলছে, রাজ্য সরকার কার্যত ধাক্কা খেল। রাজ্যের পরিপন্থীরা বলছে, আইনি লড়াই চলবে। সাধারণ ভোটারের কাছে মূল প্রশ্ন, আমার নাম থাকবে তো, নথি ঠিক আছে তো, ভবিষ্যতে ভোট দিতে পারবো তো? তবে রাজনৈতিক লড়াইয়ের মাঝে এই উদ্বেগই সবচেয়ে বড়। 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের নির্দেশ ছিল। আদালত বলেছে, নির্দিষ্ট সময় সীমা মানতে হবে। প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যাবে। অর্থাৎ প্রক্রিয়া চলবে, থামবে না। যদিও আমরা এই ঘটনা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে প্রশ্ন উঠবে, কেন বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য
রাজ্য সরকার? আদালত কি স্পষ্ট বার্তা দিল, অজুহাত নয় কাজ চাই? নির্বাচন কমিশনের ভূমিকা কি? আইনি সুরক্ষা পেল? এই তিনটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পুরো কাহিনী। গোটা ঘটনা সংক্ষেপে যদি আমরা দেখি, রাজ্যের অভিযোগ তুলছে কমিশন প্রভাবের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক হস্তক্ষেপ করেনি। প্রধান বিচারপতির মন্তব্যে অসন্তোষের সুর ছিল। বিচারকদের স্বাধীনতার উপর আদালত আস্থা রেখেছে। সামনে তালিকা প্রকাশের পর নতুন বিতর্ক হতে পারে। বাদ পড়ার নাম নিয়ে আবারও আইনি লড়াই হতে পারে। রাজনৈতিক প্রচারে ইস্যু বড় অস্ত্র হয়ে উঠতে পারে। এসআইআর নিয়ে এই আইনি লড়াই শুধু কাগজের পত্রে নয়, রাজনৈতিক ভবিষ্যতেও। সুপ্রিম কোর্ট আপাতত স্পষ্ট বার্তা দিয়েছে, প্রক্রিয়া থামানো যাবে না, বিচারকদের কাজ করতে দিতে হবে। রাজ্য সরকারের আবেদন কার্যত খারিজ হওয়া, রাজনৈতিক ভাঙনের বার্তা গেছে। শীর্ষ আদালত বিলম্বে পথে হাতে নারাজ। এখন নজর 28শে ফেব্রুয়ারি তালিকার দিকে। সেখানে কি চিত্র উঠে আসে সেটাই নির্ধারণ করবে পরবর্তী অধ্যায়। দর্শক বন্ধুরা, প্রশ্ন একটাই, এই লড়াই কি শুধু আইনি, নাকি তার আড়ালে রয়েছে বড় রাজনৈতিক সমীকরণ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য পলিটিক্যাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেল।